আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোস্তফা নাজমুসামা, সহকারী অধ্যাপক, উপশহর কলেজ। আমি তোমাদেরকে যে সাবজেক্ট ক্লাস নিই সেই সাবজেক্টের নাম হলো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। আমি এর আগে আরও 3টা সাবজেক্ট ক্লাস নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো এবং বাড়িতে পড়েছো। গতদিন আমি তোমাদেরকে অংশীদারি কারবার শুরু করছিলাম। আমি পড়াইছিলাম তোমাদেরকে অংশীদার ব্যবসা সম্পর্কে ধারণা পড়াইছিলাম, অংশীদার সংগঠন বা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে আমি পড়াইছিলাম তোমাদেরকে, আরও পড়াইছিলাম অংশীদার ব্যবসায়ের গঠন। তোমরা নিশ্চয়ই বাড়িতে এগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আমি আজকে যে বিষয়ের উপরে তোমাদেরকে ক্লাস নেব সেটা হলো এই অংশীদার ব্যবসার সুবিধা এবং অসুবিধা, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ অংশীদার ব্যবসায়ের সুবিধা এবং অসুবিধা। প্রথমে আলোচনা করি অংশীদারি সংগঠন বা ব্যবসায়ের সুবিধাগুলো। তোমরা স্ক্রিনে অংশীদারি ব্যবসার সুবিধাগুলো দেখতে পাচ্ছ। দেখো, এক এক করে সব পয়েন্টগুলো দেওয়া আছে। আমি এখন এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। বুঝতে যদি তোমার কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবে। অংশীদারি ব্যবসা বা অংশীদারি সংগঠন ব্যবসার সুবিধার প্রথম যে পয়েন্ট সেটা হলো সহজ গঠন। তোমরা জানো যে অংশীদারি ব্যবসা গঠন করতে আইনের কোনো বাধা নিষেধ নাই। আইনগত ঝামেলা না থাকায় এই ব্যবসার গঠন বেশ সহজ। এখানে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন তোমার এক বা একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তি করে যৌথ মালিকানা ভিত্তিতে সহজেই এই ব্যবসা সংগঠন করতে পারে। হ্যাঁ, তবে একটা কথা অবশ্যই তোমাকে এখানে জানতে হবে যে বাংলাদেশের সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই এই ব্যবসা করতে হলে তোমাকে ইউনিয়ন, যদি পৌরসভার ভিতরে হও তাহলে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। হ্যাঁ, যদি ইউনিয়নের ভিতরে হয় তো অবশ্যই ইউনিয়ন থেকেও একটা ট্রেড লাইসেন্স নিয়ে এই ব্যবসা শুরু করা যায়। এর বাইরে তেমন কোনো আইনগত জটিলতা নাই। আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো অধিক মূলধন। তোমরা ভালোই জানো যে এর আগের ক্লাসে অবশ্যই আমরা আলোচনা করেছিলাম যে অংশীদার ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সদস্য সর্বোচ্চ 20 জন সাধারণ ব্যবসার ক্ষেত্রে। তো যেহেতু এখানে সদস্য সংখ্যা একাধিক সদস্য সংখ্যা, যে কারণে এখানে মূলধনের পরিমাণও অনেক, অর্থাৎ যে ব্যবসায় অধিক সংখ্যা থাকায়, ব্যবসায় একাধিক সদস্য থাকার ফলে এবং প্রয়োজনে সকলের সম্মতিক্রমে মূলধন বৃদ্ধির সুযোগ থাকায় এক্ষেত্রে অধিক মূলধন জোগাড় সহজ হয় ও প্রয়োজনে ব্যবসা সম্প্রসারণ করা যায়। তাহলে আমরা কি দেখলাম? যেহেতু অংশীদারি কারবার, এখানে একাধিক সদস্য থাকে, এই জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা বা সবার সম্মিলিত অর্থ এক জায়গায় করে একটা বড় কিছু তৈরি করা সম্ভব হয়। 3 নম্বর পয়েন্ট হলো দলবদ্ধ প্রচেষ্টা। সদস্য সংখ্যা একাধিক হয়, দলবদ্ধ প্রচেষ্টার সুবিধা অর্জন কিন্তু অনেক বেশি এখানে। অর্থাৎ সকল অংশীদারদের স্বার্থ এক ও অভিন্ন হওয়ার কারণেই সকলেই দলবদ্ধ ব্যবসায় সফলতার জন্য তারা কি করে? কাজ করে। এবং পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হলো যে যেহেতু এখানে এক বা একাধিক সদস্য সংখ্যা আছে, এই জন্য প্রত্যেক মানুষের ভিতরে কিছু যোগ্যতা থাকে।
এই জন্য এই যোগ্যতা সমন্বয় ঘটায় ও দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগে এক্ষেত্রে অনেক সময় ব্যবসার অনেক উন্নতি সাধন হয়। এর পরের পয়েন্ট হলো 4 নম্বর, সম্মিলিত সিদ্ধান্ত। এইরূপ ব্যবসার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারদের মত প্রদানের একটা সুযোগ থাকে। সাধারণত সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতিমালাই মূলত এখানে অনুসৃত হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সকলেই ইতিবাচক মতের প্রয়োজন পড়ে, ফলে এক্ষেত্রে একক ব্যক্তির আবেগ ও সীমাবদ্ধতা দূর করে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ ও এর বাস্তবায়ন সহজ হয়। 5 নম্বর, ঝুঁকি বন্টন। চুক্তিতে উল্লেখিত লাভ ক্ষতি বন্টন হার অনুযায়ী অন্যথায় সমান হারে বা মূলধন অনুপাতে ব্যবসায়ের যে কোনো প্রকার ক্ষতি বা ঝুঁকি অংশীদারদের মধ্যে বণ্টিত হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও বিনিয়োগ করা সহজ হয়। এতে ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি পায়। তোমরা নিশ্চয়ই বুঝছো যে ঝুঁকি বন্টন হচ্ছে যদি চুক্তি অনুযায়ী আমাকে বলা থাকে যে না এখানে ঝুঁকি সবাই সমানভাবে ভাগ করবে, তাহলে যদি ওই প্রতিষ্ঠানের বা ওই সংগঠনের কোনো সমস্যা হলে তো এর সমস্ত ঝুঁকি সবার উপরে পড়বে। হ্যাঁ, যদি বলা থাকে যে ঝুঁকিটা মূলধনের উপর নির্ভর করবে, তো প্রত্যেকেরই ঝুঁকি ওই মূলধনের উপরে নির্ভর করবে, আর এটা সম্পূর্ণ চুক্তির উপরে নির্ভরশীল। আইনগত ঝামেলা মুক্ততা। এ ব্যবসায় কোম্পানির ন্যায় বিভিন্ন বিষয় আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, ফলে আইনগত ঝামেলার বাইরে থেকে সহজেই এরূপ ব্যবসা পরিচালনা করা যায়। পরের পয়েন্ট হলো অসীম দায়ের পরোক্ষ সুবিধা। দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্কতা হয়ে চলার যে সুবিধা তাকেই অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলে। ব্যবসায় অংশীদারের দায় যদি অসীম হয়, সকল অংশীদার অর্থাৎ ব্যবসায় অংশীদারের দায় যেহেতু অসীম, এই জন্য সকল অংশীদার খুব সতর্কতার সহিত এই প্রতিষ্ঠানটা কী করে, পরিচালনা করে, ফলে অপ্রয়োজনীয় ব্যয় বা আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে অনেকাংশেই এটা মুক্ত থাকে। হ্যাঁ, তদুপরি তৃতীয় পক্ষ এইরূপ দায়ের সুবাদে ধার বা ঋণ প্রদানে আগ্রহী হয়। আমার শেষ পয়েন্ট হলো জনসংযোগ সুবিধা। পরের পয়েন্ট হলো আমার শেষ পয়েন্ট হলো জনসংযোগ সুবিধা। অংশীদারদের প্রত্যেকেরই বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি, সুনাম, বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় থাকার কারণে ব্যবসায় অধিক সংযোগের সুবিধা হয়, ফলে দ্রুত সুনাম অর্জন সম্ভব হয় ও কার্যক্ষেত্রে এর সুফল ভোগ করা যায়। তোমরা ভালোই বুঝতেছো, যেহেতু এখানে 20 জন সদস্য, প্রত্যেকেরই একটা নিজস্ব পরিচিতি আছে, নিজস্ব একটা গণ্ডির ভিতরে পরিচিতি আছে, সেখানে তার নিজস্ব সুনাম আছে। এই জন্য যখন তারা সবাই মিলে ব্যবসা শুরু করে, তখন প্রত্যেকেরই যেখানে সে ব্যবসার ক্ষেত্রে যেখানেই তারা হাত বাড়ায় বা যেখানে যায়, তো কাউকে না কাউকে তার পরিচিত পায়। এর ফলে কি হয়, এর ফলে তাদের ব্যবসাটা যত দিন যায় তত দ্রুত উন্নত হয়। অংশীদার ব্যবসায় এমন কিছু সুবিধা বিদ্যমান যার ফলে অনেকগুলো বাস্তব অসুবিধা থাকার পরেও সকল সমাজেই এইরূপ ব্যবসার অস্তিত্ব বিশেষভাবে আসলে লক্ষ্য করা যায়। এখন যে জিনিসটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটা হলো যে অংশীদার সংগঠন বা ব্যবসায়ের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসা অনেকগুলো সুবিধা পরিলক্ষিত হলেও এর বেশ কিছু অসুবিধা লক্ষণীয়, যার কারণে অদ্যাবধি একটি তেমন কার্যকারী ব্যবসা সংগঠন হিসাবে গড়ে ওঠেনি। নিম্নে আমরা এই অসুবিধাগুলো, বিশেষ করে বাংলাদেশে কোন কোন অসুবিধাগুলো এই অংশীদারির ভিতরে আছে, আমরা সেটা তুলে ধরি। প্রথম অসুবিধার ভিতরে একটা অসুবিধা হলো সীমাহীন দায়, আনলিমিটেড লায়াবিলিটি। আইন অনুযায়ী এই ব্যবসা অংশীদারের দায় অসীম, অর্থাৎ
ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের বাইরেও অংশীদারদের তাদের ব্যক্তিগত কি হয় দায় জন্মে। কোনো দেউলিয়া অংশীদার দায়ও অন্যের বহন করতে হয়, অর্থাৎ কোনো দেউলিয়া অংশীদারের দায়ও অন্যের বহন করতে হয়। কোনো পাওনাদার যে কোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে হয়। এ কারণে স্বচ্ছ ও সামর্থ্যবান ব্যক্তিরা এইরূপ ব্যবসা সংগঠনে নিশ্চয়ই বোধ করে। যেহেতু এখানে সীমাহীন দায়, যদি 20 জন মিলে একটা অর্গানাইজেশন হলো, যদি কারোর কোনো সমস্যা হয় তো তার দায়ভার কি হয় সবার উপরে পড়ে। আর দ্বিতীয় একটা হলো যে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব। এখানে একটা জিনিস অবশ্যই তোমরা বুঝবা যে যেহেতু ঔষধির ব্যবসা 2 থেকে 20 জনের ভিতরে সীমাবদ্ধ, একাধিক সদস্য সংখ্যা নিয়ে এই ব্যবসা সংগঠন পরিচালিত হয়। তো কোনো প্রতিষ্ঠানের যদি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় তো কি হয়, 20 জনের কাছ থেকে মতামত ছাড়া কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। তো কি হয়, সিদ্ধান্ত নিতে কি হয় বিলম্ব হয়। এর ফলে কি হয়, একদিকে সবাইকে যথাসময়ে না পাওয়া, অন্যদিকে মতের অমিল এর কারণে সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় কি হয় বিলম্ব হয়। এইরূপ বিলম্ব সাধারণ বিষয় হয়ে দাঁড়ালে এক্ষেত্রে ব্যবসা চালানো দুষ্কর হয়ে পড়ে। এর পরের পয়েন্ট হলো পরিচালনায় জটিলতা। অংশীদারদের অনেক দায়িত্ব পালনে অনীহা, অর্থাৎ যারা ওই সংগঠনের অংশীদার অনেকেরই দায়িত্ব পালনে কি হয় অনীহা প্রকাশ করে। অনেক সময় দেখা যায় যে ক্ষেত্র বিশেষ অন্যদের অযাচিত হস্তক্ষেপ, সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, পরিচালনাগত জটিলতা ও ব্যবসা পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিক অভাব ইত্যাদি কারণে এই ব্যবসায় ব্যবস্থাপনা প্রায়শ অদক্ষতা হয়। যৌথ দায়িত্বের কারণে দায়িত্ব পালনে অনীহা ও অন্যের উপায় দায় চাপানোর প্রবণতা এক্ষেত্রে লক্ষণীয় এই সংগঠনে। এরপর পয়েন্ট হলো যে মূলধনের সীমাবদ্ধতা। সীমিত সদস্য সংখ্যা, মূলধন সংগ্রহে পদ্ধতিগত অসুবিধা, অংশীদারদের অসীম দায় ইত্যাদি কারণে প্রয়োজনীয় মুহূর্তেও এই ব্যবসার মূলধন সংগ্রহ করা আসলে যায় না। যৌথ দায়িত্বের কারণে কেউ এককভাবে মূলধন সরবরাহ এগিয়ে আসে না। যেহেতু এখানে অনেকগুলো মানুষ, এই জন্য সবাই মনে করবে ও দিবে, সবাই মনে করবে ও দিবে, সবাই মনে করে ও দিচ্ছে, এই জন্য কেউ এককভাবে কী হয় এগিয়ে আসে না। এ কারণে ঋণ সংগ্রহ অসুবিধা হয়। তাই ব্যবসায়ের সম্ভাবনা ভালো থাকলে সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে কোম্পানি গঠনের আগ্রহ লক্ষ্য করা যায়। এর পরের পয়েন্ট হলো যে পারস্পরিক সদিশ্বাসের অভাব। পারস্পরিক আস্থা ও সদিশ্বাস না থাকলে এই ধরনের ব্যবসা পরিচালনা করা যায় না। কিন্তু বাস্তবে পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে নানান কারণে অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস হ্রাস পায়। স্বার্থের আঘাত একবার দেখা দিলে অবিশ্বাস ভিতরে থেকে অংশীদারদের মধ্যেকার সম্পর্ক নিঃশেষ করে ফেলে। এতে ব্যবসা পরিচালনাতে শুধু সমস্যা হয় না, এর বিলোপ সাধন ঘটে। স্বাধীন সত্তার অভাব। আসলে এই সংগঠনের স্বাধীন সত্তা বলতে মালিকের স্বাধীনতা থেকে ব্যবসার সত্তা বা অস্তিত্বের ভিন্নতা বোঝায়। অর্থাৎ স্বাধীন সত্তা বলতে মালিকের স্বাধীনতা থেকে ব্যবসার সত্তা বা অস্তিত্বের ভিন্নতা বোঝায়, যার ফলে ব্যবসায় নিজ নামে পরিচিতি ও পরিচালিত হতে পারে। অংশীদার ব্যবসা যেহেতু পৃথক কোনো সত্তা নাই বা না থাকার কারণে এই ব্যবসা সে কী হয় নিজ নামে পরিচালনা হতে পারে না। তাই চুক্তি সম্পাদন, মামলা পরিচালনা ইত্যাদি কাজে সকল অংশীদারদের প্রত্যক্ষ অংশীদারের প্রয়োজন পড়ে, অথচ বাস্তবে তা কখনোই সম্ভব হয় না। তাই চুক্তি সম্পাদন,
মামলা পরিচালনা ইত্যাদি কাজে সকল অংশীদারদের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন পড়ে, অথচ বাস্তবে তা সবসময় কি হয়, সম্ভব হয় না। মালিকানা হস্তান্তরের অসুবিধা। অংশীদারেরা এইরূপ ব্যবসায়ের মালিকানা অবাধে হস্তান্তর করতে পারে না। সকল অংশীদারদের সম্মতিক্রমে সুবিধা মতো মালিকানা হস্তান্তরে অনেক সময় সমস্যার সৃষ্টি পড়ে, অনেক সময় সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। আইনগত অসুবিধার কারণে তৃতীয় পক্ষও এটা ক্রয়ে তেমন উৎসাহ হয় না, ফলে অবসর গ্রহণে ইচ্ছুক অংশীদারকে অনেক সময় অনেক বিড়ম্বনা পোহাতে হয়। পরের পয়েন্ট ও শেষ পয়েন্ট হলো স্থায়িত্বের অনিশ্চয়তা। আসলে ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চয়তা অর্থাৎ অংশীদারদের মৃত্যু, মস্তিষ্ক বিকৃতি, দেউলিয়া, পারস্পরিক বিরোধ বা অন্য যে কোনো কারণেই এর বিলোপন ঘটতে পারে। ফলে এইরূপ ব্যবসা কখনোই জন আস্থা অর্জন করতে কি হয়, পারে না। অংশীদার, পাওনাদার সহ সংশ্লিষ্টদের মনে এইরূপ ভীতি ব্যবসায়ের স্বাভাবিক অগ্রগতি অর্জনকে বাধাগ্রস্ত করে। তো আসলে সর্বোপরি আমরা বলতে পারি যে এই সংগঠনের অসুবিধা বিদ্যমান, যে কারণেই আসলে বৃহৎ আয়তনভাবে একে গঠন ও পরিচালনা করা সম্ভব হয় না। এইরূপ অসুবিধা ও সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে সকল সমাজে কোম্পানি সংগঠনের দিকে আসলে সবাই আগায় আসে। এই ছিল অংশীদারি ব্যবসায়ের অসুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝছো যে এখানে অংশীদারদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। তোমরা অবশ্যই এইগুলো বাড়িতে সুন্দর করে পড়বে, সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু, আমি আবারও বলছি, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশা করেই আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।